ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বরাবরই দাকুমড়ো সম্পর্ক। তেহরানের অপছন্দ তালিকার প্রথম সারিতেই আছে ডোনাল্ড ট্রাম্পের নাম। সম্প্রতি ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপন স্থানে বৈঠক করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী টেসলার মালিক ইলন মাস্ক। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা কমিয়ে আনার জন্য আয়োজন করা হয় এই সাক্ষাৎকার, এমনটাই দাবি করছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। 14ই নভেম্বর প্রকাশিত খবরে প্রশ্ন উঠেছে, তাহলে কি পর্দার আড়াল থেকে ইরানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন ট্রাম্প? তেহরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কি প্রত্যাহার করতে যাচ্ছে ওয়াশিংটন? যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন বিশ্বের অন্যতম আলোচিত ধনী ব্যক্তি ইলন মাস্ক। খরচ করেছেন বিপুল পরিমাণ অর্থ। তার প্রতিদানও পেয়েছেন টেসলা, এক্স ও স্পেস এক্সের মতো জায়ান্ট প্রতিষ্ঠানের এই মালিক। পেয়েছেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ। ট্রাম্পের এমন ঘনিষ্ঠ একজন ব্যক্তি হঠাৎ করে তেহরানের সঙ্গে মধ্যস্থতা করার কাজে নামায় বিষয়টি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে শীর্ষ ধনকুবের মাস্ক ও জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যকার গোপন সেই বৈঠক। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটির ফলাফল ইতিবাচক। সেই সাথে এটি ভালো খবরও হতে পারে বলে জানিয়েছেন তেহরানের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। এমন কোনো বৈঠক আসলেই সংঘটিত হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্পের যোগাযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিভেন চেউং বলেন, গোপন মিটিং হয়েছে কি হয়নি সেই বিষয়ে কোনো মন্তব্য করবে না ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠান। জাতিসংঘ এ নিয়ে কোনো কিছু জানায়নি। ইরানের জাতিসংঘ মিশন বলছে, এমন কোনো বৈঠক নিয়ে তাদেরও বলার কিছু নেই। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক একটি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ইরানকে সর্বোচ্চ চাপে রাখার নীতিও অনুসরণ করেছিলেন তিনি। অথচ এবার ক্ষমতায় বসার আগেই ইলন মাস্কের মতো গুরুত্বপূর্ণ একজন সহযোগীকে তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নে নামিয়েছেন ট্রাম্প। এর পেছনে গভীর কোনো দূরভিসন্ধি কিংবা ষড়যন্ত্র আছে কিনা সেটা নিয়ে রয়েছে আশঙ্কার অবকাশ। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পৃক্ততা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঠিক কিভাবে নেবেন সেটাও একটি ভাবনার বিষয়। গোপন বৈঠকে তেহরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্য শুরুর সুযোগ চেয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সর্বশেষ নির্বাচনী প্রচারণায় নিজেকে খোলা মনের কূটনীতিক দাবি করেছেন ট্রাম্প। সেক্ষেত্রে তেহরানের সাথে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা হয়তো তার পক্ষ থেকে নেয়া গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে বিশ্লেষকরা বলছেন, মিত্র হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ইরান যুক্তরাষ্ট্রের পুরনো শত্রুতার ইতিহাস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের 600 মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। মারাত্মক বায়ুদূষণ ও ধোঁয়াশার কবলে পড়ে হাঁসফাঁস করছে দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব। ভয়াবহ পরিস্থিতির হাত থেকে বাঁচতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে প্রার্থনা করেন স্থানীয় বাসিন্দারা। প্রাদেশিক ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে আয়োজন করা হয় ইস্তিসকার নামাজ। এর আগে পাঞ্জাব কর্তৃপক্ষ দাবি তুলেছিল, প্রতিবেশী দেশ ভারতের ধোঁয়া ও দূষণের প্রভাব পড়ছে পাকিস্তানে। সম্প্রতি বায়ু দূষণের মাত্রা বিবেচনায় বিশ্বের শীর্ষ অবস্থানে আছে পাঞ্জাবের প্রধান শহর লাহোর। সরকারের পক্ষ থেকে নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বাতাসে দূষণের মাত্রা। প্রদেশটিতে জারি করা হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের নির্মাণ কার্যক্রম। স্কুল বন্ধ রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে চালু করা হচ্ছে অনলাইন ক্লাস। বৃষ্টি হলে দূষণ কমবে এই আশায় পাঞ্জাব ছাড়াও দেশের অনেক এলাকায় নামাজ আদায় করেছেন পাক জনগণ। बाराने रहमत काफ़ी अरसे से नहीं हुई,
দীর্ঘদিনের খরার কারণে আমরা প্রচণ্ড কুয়াশার মতো গাঢ় ধোঁয়া মোকাবেলা করছি। প্রয়োজনের সময় বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাব রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে নবীজির অনুসরণে আমরা আজ, আগামীকাল ও ভবিষ্যৎ সময়ে সারা দেশে ইস্তিসকার নামাজের আয়োজন করেছি। চলমান ধোঁয়াশা সংকট থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। গত 14 নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে বায়ু দূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে চলমান সংকট মোকাবেলায় আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চাওয়ার অনুরোধ করা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। আজ শুধু লাহোরের বাদশাহী মসজিদে নয়, সারা পাকিস্তানে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই প্রার্থনা আল্লাহ শুনবেন এবং তিনি চলমান পরিস্থিতি পরিবর্তন করে দেবেন। এই দোয়া নামাজের উদ্দেশ্য ছিল আমাদের ওপর আসা ধোঁয়াশার মতো বিপদ থেকে মুক্তি পাওয়া, সেই সাথে আবহাওয়ার উন্নতি ও রোগবালাই থেকে নিরাময় লাভের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া। প্রতি বছর শীতের মৌসুমে শুষ্ক আবহাওয়ার কারণে বিষাক্ত হয়ে ওঠে পাকিস্তানের বায়ু। চলতি বছর দূষণের প্রধান কারণ হিসাবে সেপ্টেম্বর ও অক্টোবরে বৃষ্টির অভাবকে দায়ী করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আইকিউইআরের তথ্য বলছে, গত সপ্তাহের বেশিরভাগ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা ধরে রেখেছে পাঞ্জাবের শহর লাহোর। পরিস্থিতি উন্নতি না হলে অচিরেই প্রদেশ জুড়ে কার্যকর করা হতে পারে সরকারি লকডাউন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাবেন বলে বার্তা দিয়েছেন ভারতীয় আমেরিকান নেতা ভারত পড়াই। এ সময় তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিবৃতির প্রতি ইঙ্গিত দেন। বড়াইয়ের মতে, বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ জরুরি। তবে যদি এমন হয়, তাহলে ভবিষ্যতে নতুনভাবে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, কেন ভারত এত উদ্বিগ্ন হয়ে উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে, যেখানে তাদের নিজেদের দেশের অবস্থা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আরও বেশি জটিল। বিশেষ করে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে মুসলিম বিরোধী নীতির কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হয়েছে। বাংলাদেশে 2024-এর গণঅভ্যুত্থানের সময় রিয়াগুব হাসিনার প্রশাসনের গুলিতে নিহত হলে ভারত সে সময় নীরব থাকে। তাহলে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ কি? বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন কিনা? ওদিকে ভারতীয় মিডিয়াও সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ নিয়ে উদ্গ্রীব হয়ে উঠেছে। সঠিক কি মিথ্যা তা সকলেরই জানা। এই মিডিয়াগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা অতিরিক্তভাবে তুলে ধরার চেষ্টা করছে বলে অনেকেরই নজরে এসেছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা বলেও মনে হয়। এটি স্পষ্ট যে এসব পদক্ষেপ মূলত ভারতের নিজস্ব স্বার্থে নেওয়া হয়েছে। ভারত কখনোই বাংলাদেশকে একটি সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে দেখেনি বলেও অনেকের ধারণা। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ভারতের জন্য একটি ধ্রুবক অস্থিরতা হিসেবে বিবেচিত হয়ে এসেছে। ভারতীয় চাপ ও সমালোচনার কারণে বাংলাদেশ কি সংকটে পড়বে কিনা তা সময়ই বলবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট। ফলে যদি ভারত নানা ইস্যু নিয়ে বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাহলে ভারতের নিজস্ব সাম্প্রদায়িক পরিস্থিতির উপরও প্রশ্ন উঠতে পারে। ইফাত জাহান, বাংলা ভিশন। রাশিয়ার গভীরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল ব্যবহার করবে ইউক্রেন। আগামী কয়েকদিনের মধ্যেই হামলার পরিকল্পনা রয়েছে কিয়েভের, কিন্তু এর পরিণতি ভালো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেন মার্কিন মিসাইল ব্যবহার করে হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে ক্রেমলিন। রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর গেল 3 বছরে রাশিয়ার গভীরে হামলার মতো অস্ত্র ব্যবহারের অনুমতি ছিল না ইউক্রেনের। সম্প্রতি উত্তর কোরিয়া সেনা মোতায়েন করেছে রাশিয়ায়। এটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন ও কিয়েভ। এমন একটি পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে আরও শক্তিশালী করতে অস্ত্র ব্যবহারের অনুমোদন দিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ নেবেন। এর 2 মাস আগে ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে নীতিগত পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র। তবে এটাকে মোটেও ভালোভাবে দেখছে না রাশিয়া। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোনো দেশের মিসাইল দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা চালালে পাল্টা হামলা হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া।
нашему суверенитету и территориальной целостности. পশ্চিমারা মনে করে রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু রাশিয়ার নীতি নিয়ে পশ্চিমাদের ধারণা নেই। যদি কারো কাজ আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা সেটি প্রতিহত করতে যে কোনো উপায় কাজে লাগাতে পারি। এক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিতীয়বার ভাববে না রাশিয়া। В нашем распоряжении средства. মার্কিন কূটনীতিকরা বলছেন ইউক্রেন রাশিয়ার সংঘাত নিরসনে আলোচনার প্রয়োজন। জো বাইডেন প্রশাসনের এই অস্ত্রনীতি ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। এর ফলে রাশিয়া আলোচনার পথে এগোবে। I think it's a signal to the Russians. প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে। মনে রাখতে হবে, যুদ্ধের মাঠে আপনাকে টিকে থাকতে হলে সামরিক সক্ষমতা বাড়াতে হবে। শত্রুপক্ষকে আলোচনায় বসাতেও এটি কার্যকর ভূমিকা রাখে। Congress. শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। নেতাকর্মীদের কোনো নির্দেশনা না দিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তিনি। এরপর তার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে চলে যান, আবার অনেকেই গা ঢাকা দেন। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সরকার পতনের আগে প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিলেও হাসিনা সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের কোথায় তার কোনো হদিস নেই, এমনকি তার দেখা নেই ভার্চুয়াল দুনিয়াতেও। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের আসামে অবস্থান করছেন এবং সেখান থেকেই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন তিনি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বর্তমানে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে জানা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির লোধি গার্ডেন্সের লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে বসবাস করছেন। বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। ভারত সরকারই তার থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে। গৌহাটি থেকে হাসিনার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে কাদের সেখানে থাকার ব্যবস্থা করেছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। জানা যায় ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে কয়েকদিন অবস্থান করেন। শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে আলাপ আলোচনা শেষে তিনি গৌহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন। এর আগে গত ৮ নভেম্বর রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারত পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুরে পূরবী আবাসিক এলাকায় অবস্থিত ৫০০ কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করেন কাদের। পরে সেখান থেকেই অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের শিলং, গৌহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের ঝগড়া আর প্রতিশোধের নেশা কি গোটা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে? রাশিয়ার ভেতরে মার্কিন মিসাইল হামলার জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি পরমাণু হামলা চালাবেন? আর এতে কি ইউরোপের দেশগুলো জড়িয়ে পড়বে? এমন প্রশ্ন, শঙ্কা আর আলোচনায় সরগরম গোটা বিশ্ব। সবার নজর এখন রুশ প্রেসিডেন্ট পুতিন আর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। তারা কি পদক্ষেপ নেন, সেদিকেই তাকিয়ে বিশ্ব।
চলতি সপ্তাহে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, নতুন করে শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের। মজার ব্যাপার হলো এই শঙ্কার পেছনে দায়ী যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বিবাদ, ঝগড়া। যুক্তরাষ্ট্রের 82 বছর বয়সী যুদ্ধবাজ নেতা হিসেবে খ্যাত বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের একটি সিদ্ধান্তের পরই এমন সব শঙ্কা দেখা দিয়েছে। গেল সোমবার মার্কিন দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেন বাইডেন। আর এরপরই রাশিয়ার ভেতরে 6টি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন, যার 5টিকেই মাঝ আকাশে ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর জেরে পরমাণু হামলার প্রস্তুতিও নিয়েছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়ার পরমাণু নীতিতে বদল এনেছেন প্রেসিডেন্ট পুতিন। এর ফলে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া। আর সত্যি এমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। হামলার ভয়ে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনে থাকা মার্কিন দূতাবাস। আতঙ্কে রয়েছে কিয়েভের অধিবাসীরা। আমি আজ খুব ভয় পাচ্ছি। অনেক গণমাধ্যম সম্ভাব্য বিমান হামলা সম্পর্কে সতর্ক করেছে। আমার হাতে ব্যাগ প্রস্তুত আছে। আমি যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ দেখলে নিরাপদে যাওয়ার চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর গোটা বিশ্ব যখন গাজা সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আশা করছে, তখন বাইডেনের এমন পদক্ষেপে উল্টো পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার শঙ্কা। পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে সংঘাত আরও অনেক দেশে ছড়িয়ে পড়া অবাক ব্যাপার নয়। এরই মধ্যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্কের সরকার দেশের নাগরিক ও সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে। আর নেটোর সদস্য এই 4 দেশের সাথে মস্কোর যুদ্ধ বাঁধলে তাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো শক্তিধর দেশগুলো জড়িয়ে পড়তে পারে। আর তেমনটা হলে সেটি যে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে নিয়ে আসবে সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর গোটা বিশ্বের এই আতঙ্কের জন্য খোদ মার্কিন বিশ্লেষকরা দুষছেন দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বিবাদকে। 4 বছর আগে জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবন, ক্যাপিটল হিলে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। বলা হচ্ছে সেই ঘটনার প্রতিশোধ নিতে ক্ষমতা আর জীবনের শেষ মুহূর্তে এসে যেতে যেতে ট্রাম্প ও গোটা বিশ্বকে আরও একবার ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিতে চেয়েছেন 82 বছর বয়সী বাইডেন। নির্বাচনে জয়ী হয়েই বিশ্বে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনকে কোনোভাবেই নেটোতে যুক্ত করা হবে না বলেও বিবৃতি দিয়েছিলেন তিনি। কিন্তু ইউক্রেনের হাতে মারাত্মক অস্ত্র তুলে দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠান চিন্তাভাবনায় জল ঢালার চেষ্টা চালাচ্ছেন বলে মনে করছেন সমালোচকরা। ক্ষমতা ছাড়ার মাত্র 2 মাস আগে জো বাইডেন কি করে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এমন প্রশ্নে এক চমকপ্রদ কৌশলী ব্যাখ্যা দিয়েছে ডেমোক্রেট শিবির। তারা বলছে জো বাইডেন 4 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি 3 বছর 10 মাসের জন্য নয়। এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেন, তিনি কি যুদ্ধ থামাবেন নাকি আরও বাড়াবেন, সেদিকে তাকিয়ে অপেক্ষায় গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ। Thank you very much, everybody. রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইউক্রেন যুদ্ধের 1000 দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। উল্টো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, বাড়ছে পরমাণু হামলার আশঙ্কা। ইউরোপের দেশগুলোতে একে একে বন্ধ হচ্ছে ইউক্রেনের দূতাবাস। একদিকে রাশিয়ার বড় আকারে হামলার প্রস্তুতির গুঞ্জন, অন্যদিকে আতঙ্কে থমথমে ইউক্রেন। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সংঘাতে আরও অনেক দেশের জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোয় ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি লড়াইয়ে নামতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। রাশিয়ার কঠোর সতর্কবার্তা সত্ত্বেও ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাস বন্ধ করে দিয়েছে স্পেন, গ্রিস, ইতালি সহ আরও কয়েকটি দেশ। সম্প্রতি আরেকটি বড় পরিবর্তন ঘটিয়েছে বাইডেন প্রশাসন।
তারা ইউক্রেনকে মানববিধ্বংসী স্থলমাইন সরবরাহের অনুমোদন দিয়েছে। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, মঙ্গলবার রাতভর দূতাবাস এলাকায় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজেছে। দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের এরই মধ্যে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে বা সংকটকালে দুই পক্ষের মধ্যে আলাপের জন্য যে হটলাইন চালু থাকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সেটিও আর সচল নেই। চরম বৈরিতার মধ্যেও বিভিন্ন দেশ এই হটলাইন চালু রাখে, ফলে বোঝাই যাচ্ছে যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড় কোনো হামলার ঘটনা। চলমান উত্তেজনার সাথে জড়িয়ে গেছে ইউরোপের আরেক প্রভাবশালী দেশ যুক্তরাজ্য। রাশিয়ার ভেতরে যুক্তরাজ্যের নির্মিত স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইউক্রেন। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ওই ক্ষেপণাস্ত্রগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়েছে। কমপক্ষে 14টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আরেক ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস। শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির জন্য F-16 বিমানের প্রশিক্ষণ দিচ্ছে দেশটি। ইউক্রেনকে সহায়তা করছে ডেনমার্কও। যুদ্ধের জন্য কিয়েভকে দূরপাল্লার ড্রোন ও মিসাইল সরবরাহ করছে দেশটি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাশিয়া। তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে রক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করেছে দেশটি। KUBM নামের এই আশ্রয়কেন্দ্রটি 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারবে মানুষকে। এর একটি কক্ষে সর্বোচ্চ 54 জন আশ্রয় নিতে পারবেন। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মধ্যেও আশা জাগিয়েছে পুতিনের যুদ্ধবিরতির শর্ত। রাশিয়ার কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ক্রেমলিন দ্বন্দ্ব মেটাতে রাজি হতে পারে, তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে পুতিনের। প্রথমত, যুদ্ধ অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়বে না রাশিয়া। পাশাপাশি কিয়েভ ন্যাটোয় যোগ দিতে পারবে না। বন্দী এবং ইউক্রেনে যুদ্ধরত প্রত্যেক রাশিয়ান সেনাকে নির্বিঘ্নে দেশে ফিরতে দিতে হবে। এছাড়া শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যে কোনো ধরনের চুক্তি নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে ইউক্রেনকে। তবে বর্তমান বাস্তবতায় ইউক্রেন ও তার মিত্র দেশগুলো এসব শর্তে রাজি হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।